আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। চরম উত্তেজনায় লেবানন ইসরায়েল সীমান্ত, হিজবুল্লাহর নতুন অস্ত্রের হুঁশিয়ারি, বৃহত্তর সংঘাতের আশঙ্কা। পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব, রাশিয়ার ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা ইউরোপের নেই, জানালো ইইউ। আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি। গাজায় গণবিয়ে আয়োজন করছে আরব আমিরাত। শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে যা বলল জাতিসংঘ, বিশ্ব গণমাধ্যমে তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। চরম উত্তেজনায় লেবানন ইসরায়েল সীমান্ত, হিজবুল্লাহর নতুন অস্ত্রের হুঁশিয়ারি, বৃহত্তর সংঘাতের আশঙ্কা। আন্তর্জাতিক সংবাদের শুরুতেই চোখ রাখব মধ্যপ্রাচ্যে, যেখানে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সীমান্ত সংঘাত ক্রমশ বাড়ছে। নতুন অস্ত্র সংগ্রহ ও নিজ দেশের ড্রোন উৎপাদনের কথা জানিয়ে ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। বিশ্লেষকরা মনে করছেন, যে কোনো মুহূর্তেই এই উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। লেবানন এবং ইসরায়েল সীমান্তে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরান সমর্থিত লেবানি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। হিজবুল্লাহ প্রধানের মতে, লেবাননের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ হলে এমন যুদ্ধ শুরু হবে যেখানে কোনো সংযম, নিয়ম বা সীমা থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে এবং স্থানীয়ভাবে ড্রোনও উৎপাদন করছে। হিজবুল্লাহর এই হুঁশিয়ারির কারণ মূলত ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা। গত বছরের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহর অবকাঠামো এবং অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালাচ্ছে, কারণ হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করে সীমান্তে তাদের উপস্থিতি বজায় রেখেছে এবং পুনরায় অস্ত্র সংগ্রহ করছে। সম্প্রতি হিজবুল্লাহর ইসরায়েলের হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নজরদারির ফুটেজ প্রকাশ করার পরই উত্তেজনা চরমে পৌঁছায়। এই পরিস্থিতিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শীঘ্রই সর্বাত্মক যুদ্ধের সিদ্ধান্ত আসছে। তিনি আরও বলেছেন, যদি যুদ্ধ শুরু হয় তবে হিজবুল্লাহকে ধ্বংস করা এবং লেবাননকে নাস্তানাবুদ করা হবে। ইসরায়েলি সেনাবাহিনীও লেবাননে আক্রমণের জন্য যুদ্ধ পরিকল্পনায় অনুমোদন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। যদিও উভয় পক্ষই আনুষ্ঠানিকভাবে সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে যাওয়ার কথা বলছে, তবে সীমান্তে দৈনিকের গোলাগুলি ও রকেট হামলা পরিস্থিতিকে বিপজ্জনক দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক মহল এবং জাতিসংঘের মহাসচিব এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে সংঘর্ষ বন্ধ করে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো লেবাননকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য চাপ দিচ্ছে। তবে হিজবুল্লাহর নেতারা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যতক্ষণ থাকবে ততক্ষণ তারা তাদের অস্ত্র সমর্পণ করবেন না। সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের এই অংশটি এখন একটি বড় বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব। সৌদি আরবের সঙ্গে সিভিল বা বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এই তথ্য জানান। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন সৌদি ক্রাউন প্রিন্স। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সব ঠিক থাকলে হোয়াইট হাউসে মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিস্তারিত তথ্য এ বছরের শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে নাম গোপন করার শর্তে আলোচনা সংশ্লিষ্ট এক ব্যক্তি সোমবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার সফরের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সিভিল বা বেসামরিক পারমাণবিক সহযোগিতার চুক্তির কাঠামো স্বাক্ষর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ঠিক থাকলে এদিনই চুক্তি স্বাক্ষর করতে পারেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, মার্কিন আইনে সাধারণত অন্য কোনো দেশের কাছে উল্লেখযোগ্য পারমাণবিক উপকরণ যেমন রিয়্যাক্টর জ্বালানি, রিয়্যাক্টর সরঞ্জাম বা গুরুত্বপূর্ণ উপাদান রফতানি করতে হলে আগে একটি 123 এগ্রিমেন্ট থাকা বাধ্যতামূলক। সৌদি ওই শর্ত মেনেই এই চুক্তিতে স্বাক্ষর করবে বলে জানিয়েছে সৌদি গেজেট।
123 এগ্রিমেন্ট সাধারণত এমন শর্ত রাখে যাতে বলা হয় পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে এবং প্রসার যেমন পারমাণবিক অস্ত্র এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাপনা থাকবে। তবে সৌদি আরবের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে সৌদি আরব এখনও এমন সব শর্তাবলীর জন্য পুরোপুরি রাজি হয়নি, তবে চুক্তি স্বাক্ষর হলে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া প্রযুক্তিটির সামরিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ রাখা হতে পারে। তবে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন সৌদি আরবের সঙ্গে অবশ্যই একটি 123 পারমাণবিক চুক্তি হবে। সৌদির জ্বালানি মন্ত্রী বলেছেন তারা পারমাণবিক কার্যক্রমের ওপর সব শর্ত মেনে নিতে প্রস্তুত। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার একটি অংশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটি তাদের জ্বালানির উৎস বৈচিত্র্য করা এবং কার্বন নির্গমন কমিয়ে শক্তির ভবিষ্যৎ নিরাপদ করতে পারমাণবিক পথে হাঁটছে। যুক্তরাষ্ট্র পারমাণবিক কারিগরি ও জ্বালানিতে সৌদিকে সহযোগিতার মাধ্যমে নিজের কৌশলীগত ও অর্থনৈতিক স্বার্থ দেখতে পারে। রাশিয়ার ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা ইউরোপের নেই জানালো ইইউ। ইউরোপ রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলা প্রতিহত করতে প্রস্তুত নয় এমন সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনার অ্যান্ড্রিউস কুবিলিউস সোমবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে দেওয়া এক ভাষণে তিনি বলেন রাশিয়ার ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা ইউরোপের নেই। ইউক্রেনের যুদ্ধ থেকে ইউরোপকে এখনই শিক্ষা নিতে হবে, নয়তো তা হবে ঐতিহাসিক ভুল। কুবিলিউসের ভাষ্যে ইউরোপ এখনও রাশিয়ার ড্রোন শনাক্ত ও নিষ্ক্রিয় করার সক্ষমতায় পিছিয়ে আছে। তিনি প্রশ্ন তুলেছেন রাশিয়া দ্রুত শিখছে আর আমরা কি করছি। তার মতে ভবিষ্যতে যুদ্ধ পরম্পরাগত ট্যাঙ্ক বা কামানে নয়, ড্রোন ও মিসাইলই হবে প্রধান অস্ত্র। তাই পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অত্যাবশ্যক বলে তিনি মনে করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান বাস্তবতা নিয়েও কমিশনার মন্তব্য করেন। তিনি বলেন উভয় পক্ষই এখন আকাশপথে ড্রোন ও মিসাইল হামলা বাড়িয়েছে, তুলনামূলকভাবে স্থল অভিযান কমে গেছে। আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি সোমবার ফ্রান্সে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও মিসাইল সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করবেন। রুশ হামলা দ্রুতই বাড়তে থাকায় ইউক্রেনের দীর্ঘমেয়াদী যুদ্ধ ক্ষমতা বাড়ানোই এই সফরের মূল লক্ষ্য। ভিলাকুবলে বিমান ঘাঁটিতে পৌঁছালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জেলেনস্কিকে আলিঙ্গন করে স্বাগত জানান। জেলেনস্কি যোগাযোগ মাধ্যম এক্সে রবিবার জানান ফ্রান্সের সঙ্গে একটি ঐতিহাসিক মিলিটারি বিমান চুক্তি প্রস্তুত রয়েছে, যা ইউক্রেনের যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। ফরাসি সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার পক্ষে নিয়ে আলোচনা করছে। যদিও ফ্রান্স রাজনৈতিক ও বাজেট সংকটে রয়েছে, তবুও ইউক্রেনের জন্য আরও সমর্থন দেওয়ার পথ খোঁজা হচ্ছে। সূত্র জানায় এই সফরে ইউক্রেনের জন্য আরও বড় ঘোষণা আসতে পারে, যার মধ্যে রয়েছে রাফাল মাল্টিরোল জেট সরবরাহের ইঙ্গিত, 10 বছরের কৌশলী বিমান চুক্তি, এস্টার 300 সার্ফেস টু এয়ার মিসাইল, অতিরিক্ত মিরেজ যুদ্ধ বিমান। ভিলাকুবলে ঘাঁটিতে ফরাসি ও ইউক্রেনীয় পতাকার সামনে একটি রাফাল জেট প্রদর্শনেও রাখা হয়েছে। ভবিষ্যতে ইউক্রেন 25টি যুদ্ধ বিমানের একটি পূর্ণাঙ্গ বহর গঠনের পরিকল্পনা করছে, যার মধ্যে থাকবে মার্কিন F-16, সুইডিশের গ্রিপেন এবং সম্ভাব্য ফরাসি রাফায়েল। এ ধরনের উন্নত যুদ্ধবিমান চালাতে ইউক্রেনীয় পাইলটদের দীর্ঘ প্রশিক্ষণ প্রয়োজন হবে। রাশিয়া সম্প্রতি জাপোরজিয়া অঞ্চলে অগ্রগতি দাবি করেছে এবং একই সঙ্গে ইউক্রেন জুড়ে ড্রোন ও মিসাইল হামলা বাড়িয়েছে, ফলে ফরাসি সহায়তার প্রশ্নটি আরও জরুরি হয়ে উঠেছে। গাজায় গণবিয়ে আয়োজন করছে আরব আমিরাত। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দারা নাজুক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন, বেঁচে থাকাই তাদের জন্য কঠিন হয়ে উঠেছে। তবে তাদের কষ্ট কমাতে এবং যুব সমাজ ও পরিবারগুলোর ওপর চাপ কমানোর উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত একটি ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিতে যাচ্ছে। দেশটি অপারেশন গ্যালেন্ট নাইট 3 প্রকল্পের আওতায় গণবিয়ে আয়োজন করতে যাচ্ছে। বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে আমিরাতের জাতীয় দিবস আগামী 2 ডিসেম্বর। এই উদ্যোগের মাধ্যমে 54 জন পুরুষ উপকৃত হবেন। দেশটি জানিয়েছে আরব আমিরাতের 50তম জাতীয় দিবস উদযাপনের অংশ এবং গাজার পরিবারের বোঝা কমাতে এই প্রচেষ্টা ভূমিকা রাখবে।
আগ্রহীরা আমিরাতের অফিসিয়াল ওয়েবসাইটের প্রজেক্টস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স বিভাগে দেওয়া লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। প্রক্রিয়াটি সহজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই ব্যবস্থা। গণবিয়ে উদ্যোগে অংশগ্রহণ করতে আবেদনকারীদের 8টি শর্ত পূরণ করতে হবে, যার মধ্যে তাকে অবশ্যই ফিলিস্তিনি নাগরিক ও গাজা উপত্যকার স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে কমপক্ষে 27 বছর, তবে পরিবারের একমাত্র বেঁচে থাকা সদস্যকে ছাড় দেওয়া হবে। ইচ্ছুক ব্যক্তি হবেন শারীরিক, মানসিক ও সামাজিকভাবে বিয়ের উপযুক্ত। এছাড়া নিম্ন আয়ের পরিবারের সদস্য নির্দেশনা মানতে রাজি থাকার মতো শর্তগুলো পূরণ করতে হবে। উদ্যোগটি মানবিক কর্মসূচির একটি নতুন ধাপ, যা গাজার যুবক এবং পরিবারকে আনন্দিত করার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে যা বলল বিশ্বগণিক, বিশ্ব মাধ্যমে তোলপাড়। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় OHCHR। সোমবার 17 নভেম্বর জেনেভা থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাবিনা শামবাসানি। তিনি বলেন, ঢাকায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দিয়েছেন। এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর অধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি আরও বলেন, 2025 সালের ফেব্রুয়ারিতে আমাদের তদন্তমূলক রিপোর্ট প্রকাশের পর থেকে আমরা বারবার দাবি জানিয়ে এসেছি যে নির্দেশনা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিসহ সকল দোষীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহিতার মুখোমুখি করা হোক। পাশাপাশি আমরা দাবি করেছি, ভুক্তভোগী যেন কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নিশ্চিত করা হয়। শামদাসানি বলেন, আমরা এ মামলার বিচার কার্য সরাসরি পর্যবেক্ষণ করিনি, তবে আন্তর্জাতিক অপরাধের অভিযোগে পরিচালিত যে কোনো জবাবদিহি প্রক্রিয়ায় পর্যাপ্ত ন্যায়বিচার ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের প্রয়োজনীয়তার কথা আমরা নিয়মিত বলে এসেছি। বিশেষ করে এক্ষেত্রে বিচার দোষের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানদণ্ড আরও বেশি গুরুত্বপূর্ণ। রায়ের পর সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযত ব্যবহার করার আহ্বান জানিয়ে বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোলকার তুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে। এর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অর্থবহ এবং রূপান্তরমূলক সুরক্ষা ব্যবস্থার সংস্কার থাকা উচিত, যাতে এইসব লঙ্ঘন ও নির্যাতন পুনরায় না ঘটে। এ কাজে বাংলাদেশ সরকার এবং জনগণকে সহযোগিতা করতে হাই কমিশনের কার্যালয় সদা প্রস্তুত।